লন্ডনে বৈশা এই আলোচনাটাই হয়েছে। হ্যাঁ, লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটা আলোচনা হয়েছে, যার ফলে 5ই আগস্টের মধ্যেই এই ঘটনাটা ঘটতে পারে। কারা গুপ্তচর বৃত্তি আইন তৈরি করবে, যেখানে সালাউদ্দিন গুপ্তচর বৃত্তিতে জড়িত, গোরখদ কাব্বাস জড়িত, আব্দুল আওয়াল মিন্টু জড়িত, আমির খসরু মাহমুদ জড়িত, সাবা ওবায়দ জড়িত, রুবিন ফারহানা জড়িত, বিএনপির ম্যাক্সিমাম নেতারা যেখানে গুপ্তচর বৃত্তিতে জড়িত, তাদেরকে আমি বলবো আপনারা একটা আইন তৈরি করেন ভারতীয় গুপ্তচর বৃত্তি থামানোর জন্য। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের কথা বললেন বিএনপি নেতা দুলু। বিএনপি নেতা দুলু ভাই আজকে একটি আকস্মিক কথা বললেন, আকর্ষণীয় কথা বললেন। পাটগ্রাম থানায় হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মী আসামি ছিনতাই করে নিয়ে গেছে এবং আজকে ভোরের দিকে বিএনপি নেতাকর্মী সেখানকার স্থানীয় নেতাকর্মী গ্রেফতারও হয়েছে। এটা হওয়া যাবে না, এটা করা যাবে না, বেআইনি কাজ করা যাবে না। একটা রাষ্ট্র মগের মুলুক বা মবের মুলুক হতে পারে না, এটা আমাদের সিরিয়াসলি মাথায় রাখতে হবে। এনসিপি যদি এই ধরনের কোনো চিন্তা করে থাকে, আই রিপিট, তারা যদি এরকম কোনো চিন্তা করে থাকে, এটা রাজনীতি করা হবে, এটা ষড়যন্ত্র করা হবে। মব প্রসঙ্গে অতঃপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল। ঘটনাটা বরিশালের জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার মামলা, এবং সেই মামলা আদালত আমলে নিয়েছেন অতঃপরে, এবং থানাকে সেই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যে মামলা এর আগে থানা গ্রহণ করেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লুৎফুজ্জামান বাবর উনি তো ভাই বিএনপির সঙ্গে অত্রপত্র জড়িত, এবং উনি মন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভাবা যায় ওনার ওই যে 10 ট্রাক মামলা, ওই 10 ট্রাক অস্ত্র উনি কি নিজের ইচ্ছায় আনছিল? ওনার ব্যক্তিগত কারণে ওইটা শোনা যাচ্ছিল ওই 7 সিস্টারে সাপ্লাই হবে, এটা কি ওনার একক ইচ্ছায়? এটার সাথে ডিপ স্টেট জড়িত ছিল না, উপরের থেকে জড়িত ছিল না? অবশ্যই ছিল। দেখেন, আওয়ামী লীগ সরকার আইসা ওনাকে অন্ধ কুঠিরে 17টা বছর কাটাইতে বাধ্য করলো। ফাঁসির আসামি ছিল তো, ওনার সঙ্গে আরেকজন ছিল ATM আজহার ইসলাম সাহেব, উনিও ছিলেন। উনিও মুক্ত হইলেন, ইনিও মুক্ত হইলেন, মানে বাবর সাহেবও মুক্তি হইলেন, ATM সাহেবও মুক্ত হইলেন। দুজনেই কিন্তু মুক্তি পাইলেন। বাবর সাহেবকে আনতে গেল কে? ওনার দেশের বাড়ির ওনার ভক্তরা। বিএনপির কোন বড় নেতাকে দেখছেন জেলখানার সামনে দাঁড়ায় থাকতে ফুলের মালা নিয়ে? কেউ যায় নাই। এবং উনি বের হয়ে আসার পর আর উনার কোনো খোঁজ খবর আছে? এই যে 17টা বছর জীবনে কাটায় দিল, ফাঁসির আসামি থেকে বাইর হয়ে আসলো, ওনার রাজনীতি কি শেষ? ওনার কি কোনো বলার কিছু নাই? ওনার ভিতরে কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, কষ্ট নাই? ওনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে? বা আমাদের সাংবাদিক ভাইরা খুঁজা বাইর কইরা ওনার কোনো বক্তব্য আমাদেরকে শোনাইছে? কিচ্ছু শোনায় নাই। উনি কিন্তু পিছনে চলে গেল। দেখেন ওনার জীবনের রাজনীতির এন্ডটা কত খারাপ, দি এন্ডটা কত খারাপ না? আবার ঠিক ওনারই সাথে একই সঙ্গে একই জেলখানায় ছিলেন ATM আজহার সাহেব। দেখেন উনি যেদিন বের হয়, ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে ফুলের মালা নিয়ে দাঁড়ায় ছিল, এবং জামাতে ইসলামের সমস্ত কর্মীরা দাঁড়ায় ছিল, ওনাকে রিসিভ করলো। তারপর ওনাকে নিয়ে আসলো কোথায়? শাহবাগ। শাহবাগ কেন? বাংলাদেশে এত জায়গা থাকতে শহীদ মিনার না কেন? শাহবাগ এই জন্য, এই শাহবাগ থেকেই বুঝছেন মব জাস্টিস হয়েছিল। এই শাহবাগ থেকেই চিৎকার করে বলছিল কাদের মোল্লার ফাঁসি চাই, ATM আজহার সাহেবের ফাঁসি চাই, এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়ে গেছে। আল্লাহ উনাকে বাঁচায় রাখছে, উনি বাইচা গেছে। যার জন্য শাহবাগে এসেই কিন্তু উনাকে ফুলের মালা দেওয়া হয়েছে, ওখানে বক্তব্য রাখছে, উনার দলের লোকজন সবাই সামনে ছিল। এখন দেখেন উনি কিন্তু রাজনীতিতে আবার জড়ায় গেছে, এবং ভবিষ্যতে দেখবেন উনি মন্ত্রীর পদও পাবে। হ্যাঁ, জামাত ইসলামের পক্ষে থেকে মন্ত্রীর পদ পাবে, ওই সংসদে যাবে, উনার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়বে। কিন্তু বাবর সাহেবের গাড়িতে বাংলাদেশের পতাকা কি আর উড়বে না? তাহলে উনার জীবনটা শেষ এখানেই। এইটাই রাজনীতি, বুঝছেন? রাজনীতির বলি। তাই বলি ভাই, সাবধান, চোখ কান খোলা রাখেন। কোন রাজনীতির ফাঁদে আমরা পড়তে চাই না। যে যার যোগ্যতায় যেখানে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি একটাই জায়গায়, এই দেশকে নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না, লুটপাট করা যাবে না, আয়না ঘর বানানো যাবে না। হায় হায়, আয়না ঘরের ব্যাপারটা বইলা শেষ করে দেই। আমাদের যে গুম কমিশনার, ওনার কাছে অনেকেই বক্তব্য রাখছে। এক বোন কি বক্তব্য রাখছে জানেন? ওই বোনটাকে ঝুলায় রেখা উনার বুকের ওড়নাটাকে সরায় নিয়ে গেছে, উনার উপরে এমন জুলুম করছে, উনার পিরিয়ড হয়ে গেছে, উনি প্যাড চাইছে। এইটা নিয়ে হাসাহাসি। কারা? পাকিস্তানি বাহিনী
না, হিটলারের বাহিনী না, এই বাংলাদেশের বাহিনী, এই বাংলাদেশের যে কোন একটা বাহিনী এই কাণ্ড ঘটাইছে। এই তো ছিল সেই দেশ। ওইখান থেকে আপনারা মুক্তি চান না? মুক্তি চাই। এখন যদি মুক্তি না পাই, আগামী 100 বছরও মুক্তি পাবো। বরিশালে মবের বিরুদ্ধে অতঃপর আদালত মামলা গ্রহণ করেছে। সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। প্রথম আলো বলছে, বরিশালে জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা, প্রধান আসামি নুরুল হক নূর। সেখানেই বলা হচ্ছে, বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আদালত। অর্থাৎ থানা এখন মামলা নিতে বাধ্য। বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দিয়েছিলেন, যে তথ্যটা গণমাধ্যমে উঠে এসেছে। বাদীপক্ষের আইনজীবী এবং জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে। এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদক সহ 25 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। 70-80 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ সেটা হচ্ছে যে গত 31শে মে যে ঘটনাটা ঘটেছিল, রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অর্থাৎ নূরদের বিপক্ষে মামলা গ্রহণ করবে এই সাহস তো আসলে পুলিশের নেই, কারণ পাল্টা মব হতে পারে, থানায় মব হতে পারে। যে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, কখনো অভিযোগ আসছে এনসিপির বিরুদ্ধে, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে। নানাভাবেই মব হচ্ছে, কিন্তু সরকার মব ব্যাপারে একবারে নিস্তব্ধ আচরণ করছে। বাদীপক্ষের আইনজীবী বলেছেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে নিতে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। থানার ডিউটি অফিসার ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন, কিন্তু কোতোয়ালি থানার ওসি বলেছেন, জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মামলার কাগজপত্র এখনো আসেনি। ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা তা খতিয়ে দেখব। গণ অধিকার পরিষদের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে এই খবরটা যখন আসে, তখন আরেকটি খবর গণমাধ্যমে এসেছে, যে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, যে এই ঘটনা, এই মামলা নেওয়ার আদালতের যে আদেশ, সেই আদালতের আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মিছিল করেছে এবং জিএম কাদেরকে গ্রেপ্তার, জাপার কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে। সেখানে গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন, রাশেদ খান বলেছেন। তার মানে যে আদেশটা আদালত থেকে দেওয়া হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সোচ্চার হয়েছে। যদি থানা এই মামলা গ্রহণ করত, তাহলে অনেক আগেই থানাতে মবের ঘটনা ঘটতেই পারত। যেহেতু মবের সংস্কৃতির মধ্যে আমরা আছি, আদালত থেকে একটা বোধহয় সুবাতাস আসতে শুরু করলো। এরপরে এর ধারাবাহিকতায় যদি অন্যান্য ব্যাপারগুলোও ঘটে, অন্যান্য ঘটনাগুলোর ব্যাপারেও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘটনা আমরা দেখি, সেটা থানাতে না হোক, আদালতে হলেও যদি এই পদক্ষেপটা নেওয়া হয়, তাহলে হয়তো মবের টুটি চেপে ধরা যাবে, মবের গতি রোধ করা যাবে। যে কাজটা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের, কিছু মুষ্টিমেয় মববাজ বাদ দিয়ে বাকি সবাই, শান্তিপ্রিয় সবাই প্রত্যাশা করছেন যে এদেশে মব থাকবে না, যাচ্ছে তাইভাবে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মানুষ বেরিয়ে আসবেই, মাস্ট। জামাত এটা বুঝতে পারছে কিনা? জামাতও এখন ক্ষমতার অংশীদার। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ করলে মানুষ কিন্তু ছেড়ে দেবে না। আজকে জামাতের চাওয়া উচিত দ্রুত নির্বাচন। এই যে মবের কথা বলছে জামাত, মবের কারণে কেন নির্বাচন হবে, কেন বলছে? মব কন্ট্রোল করতে পারছে না ডক্টর ইউনূসের সরকার। জামাত আপনারা মব করেন না, ধরে নিলাম আপনারা করেন না, কিন্তু আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মব করেছেন, আপনাদের ছাত্র শিবির করেছেন। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে নির্বাচন চান জোরালোভাবে সরকারের কাছে, নির্বাচন চেয়ে নির্বাচিত হয়ে এই মব দমন করুন। বিএনপি মব করছে, বিএনপিকে দমন করুন। এনসিপি মব করছে, এনসিপিকে দমন করুন। কিন্তু সেই সৎ সাহস আপনাদের নেই। অর্থাৎ জামাতের দুর্বিসন্ধি পরিকল্পনা দিয়ে ভরা। জামাত এই নির্বাচন ছাড়া ক্ষমতাটাকে এনজয় করতে চায় এবং নির্বাচনটাকে ডিলে করতে চায় যে কোনো অজুহাতে, একের পর এক অজুহাত খুঁজে, সংস্কার ইত্যাদি বিভিন্ন কিছু খুঁজে। এই যে মব হচ্ছে, সংস্কার হচ্ছে না, বিচার হচ্ছে না, এসব নানা রকম অজুহাত খুঁজে জামাত নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। অথচ দেখুন, এই জামাতকে 5 আগস্ট 2024-এর পরে জামাতের আমিরের
বক্তব্য শুনে সেই সময় তাৎক্ষণিক মনে হয়েছিল, দেশের মানুষও বিভ্রান্ত হয়েছিল, ভেবেছিল যে না, জামায়াত হয়তো আগের ভূমিকা থেকে বেরিয়ে আসবে, জামায়াত হয়তো ইতিবাচক রাজনীতি করবে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই থলের বেড়াল বেরিয়ে এসছে, মুখোশ উন্মোচিত হয়েছে এবং আজকে জামায়াত আমিরের বক্তব্যে এটি স্পষ্ট যে জামায়াত খুব সহসা নির্বাচন চায় না, আগামী 5-10 বছরেও জামায়াত নির্বাচন চায় না। এই মনোভাবটি পরিষ্কার হয়ে গেছে, কারণ বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে ভুল করবে না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই স্বাধীনতা বিরোধী জামাতকে যদি ক্ষমতার মসনদে পাঠানো হয়, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারে, বাংলাদেশের পতাকা পাল্টে যেতে পারে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে যেতে পারে। কাজেই আজকে সময় এসেছে, আমি একটু আগে বললাম যে বিএনপি কি করবে, বিএনপির হিসাব বিএনপিকেই বুঝে নিতে হবে। বিএনপি থাকবে নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে এই জায়গায় যদি আপোষ করে বিএনপিরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিনা, সেই হিসাবটা বিএনপিরই বুঝে নিতে হবে। আজকে সময় এসেছে তাদের বাংলাদেশপন্থী, বাংলাদেশের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, অত্যন্ত দুর্বল সরকার, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি, অত্যন্ত একটি দুর্বল সরকার। এই সরকারের ব্যাকআপ হিসেবে আছে জামাত। যত ব্যাকআপ থাকুক না কেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। জামাতের মতো দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, জামাতের মতো দলের গাড়িতে জাতীয় পতাকা, আবার 2001 সালের নির্বাচনে বিজয়ী হয়ে গাড়িতে জাতীয় পতাকা উঠেছিল। আজকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী মানুষের এই ভাবনাটা ভাবতে হবে। জুলাই আগস্টে যদি কেউ ভুলও করে থাকেন, ভুল করলে ক্ষমা হয়। যদি ভুল করে থাকেন এবং যারা স্বাধীনতাকামী মুক্তিকামী, যারা বুঝতে পেরেছিলেন জুলাই আন্দোলনের জুলাই সহিংসতাটি একটি ভুল ছিল, তারাও যারা ভুল বুঝতে পারে তাদের প্রতি চড়াও হবেন না, দয়া করে তাদেরকেও বুকে টেনে নেবেন। তাদেরকেও বুকে টেনে নিয়ে আমাদের একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাইতে হবে, গড়তে হবে। এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হলে, চাইতে হলে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের এই করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে বাংলাদেশকে যে কোনো মূল্যে। আমি রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ আজকে সরাসরি কার্যক্রমে নেই, সরাসরি কার্যক্রম করতে পারছে না এবং রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারা নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় সারা বাংলাদেশের মুক্তিকামী সাধারণ মানুষকে জাগতে হবে, নইলে আজকে এমন সময় এসছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবার সময় এসে গেছে। এই থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষকে জাগতে হবে। জাগো বাহে কণ্ঠে সময়, এই কথাই বলতে হবে। আজকে জামাতের আমিরের বক্তব্যের মাধ্যমে আমি আবারও বলছি, আবারও বলে আমার কথা শেষ করতে চাই, লাইভ খুব বেশি দীর্ঘ করতে চাই না, যে জামাত বরাবরই তাদের মুখোশ উন্মোচিত, আজকে আরেকবার মুখোশটি উন্মোচন হলো এবং থলের বিড়াল বেরিয়ে এলো যে জামাত খুব সহসা বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক, একটি নির্বাচন হয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাক, এটি চায় না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।